বর্তমানে খুবই ক্যারিয়ার চ্যালেঞ্জ, বেকারত্বের সমস্যা। বাংলাদেশে মাস্টার্স পাস, বিশ্ববিদ্যালয় পাস বেকার হচ্ছে 8 লাখ বেকার। সুতরাং বুঝতেই পারছো যে বেকারত্বের কি অবস্থা। এই অবস্থায় ক্যারিয়ার বিশাল একটা চ্যালেঞ্জ। ক্যারিয়ার চ্যালেঞ্জটা কেমন? জব কম্পিটিশন, যেখানেই যাও প্রতিযোগিতা। জাস্ট গতকালকে রাত্রে আমার সাথে কথা হচ্ছিল, রাজশাহীতে একটি বেসরকারি কলেজ তার শাখা ওপেন করবে। আমি জিজ্ঞেস করলাম সিভি কতগুলো পড়েছে? বলল স্যার বেশি না, মাত্র ৩,৫০০। একটা বেসরকারি স্কুল, সেখানে শিক্ষক রিক্রুটমেন্ট করবে, সিভি পড়েছে ৩,৫০০। আরেকটু উদাহরণ দেই আমি। আমাদের স্টুডেন্টদের একটা জব স্বপ্ন থাকে, সেই স্বপ্ন হচ্ছে বিসিএস। আমি একটি বিসিএসের উদাহরণ দেই। ৪৩তম বিসিএসে আবেদনকারী ছিল ৪,৩৫,১৯০ জন। এর মধ্যে সুপারিশ হয়েছে পদ ছিল ২,১৬৩টা। অর্থাৎ হিসাব করে দেখো, একটি পদের বিপরীতে প্রতিযোগিতা হয়েছে ২০১.২ জনের সাথে। তারপরের বিসিএস ৪৪তম বিসিএসে আবেদনকারী ছিল ৩,৫০,৭১৬ জন। এর মধ্যে সুপারিশ পেয়েছে ১,৬৯০ জন। সুতরাং প্রতিযোগিতা হচ্ছে 1:207.52। অর্থাৎ একটি পদের এগেনিস্টে ন্যূনতম প্রতিযোগিতা হচ্ছে ২০০ জন। আমি আজকের প্রোগ্রামে এই পয়েন্টে বলতে চাই, আমরা প্রতিযোগিতায় যেতে চাই না। ২০০০ পদই এখানে যারা আছে তারা ভবিষ্যতে অকুপাই করতে চায় ইনশাআল্লাহ। কি মনে জোর নাই নাকি? এখন আসো, এই প্রতিযোগিতায় যদি আমরা চলতে চাই তাহলে আমাদের সঠিক ক্যারিয়ার টার্গেট নিতে হবে। তোমরা অনেকেই ক্যারিয়ার টার্গেট নিয়েছো বিভিন্ন সময় বিভিন্নভাবে। আমি ক্যারিয়ার টার্গেটের ক্ষেত্রে বলি, তোমার ক্যারিয়ার টার্গেট শুড বি বিগ, অবশ্যই বড় হবে, বাট ইট ইজ চেঞ্জেবল, এটা পরিবর্তন হবে। তোমরা যখন স্কুলে পড়তা ক্যারিয়ার টার্গেট একরকম ছিল, কলেজে যারা আছো অর্থাৎ এইচএসসি পর্যায়ে তাদের ক্যারিয়ার টার্গেট একরকম, যারা অনার্সে পড়ো তাদের ক্যারিয়ার টার্গেট একরকম। কিন্তু তুমি যদি আরেকটি উপরে যাও, তোমার ক্যারিয়ার টার্গেট আরও চেঞ্জ হতে পারে, এটা সমস্যা না। বাট ক্যারিয়ার টার্গেট সবসময় আগেরটা চাইতে বড় হবে। সুতরাং এ পারসন গ্রো অ্যাজ বিগ অ্যাজ হিজ ড্রিম। তার স্বপ্ন যত বড়, একজন ব্যক্তি তত বড় হয়। আমি স্বপ্ন বড়র গল্প করি, কারণ শিক্ষকরা স্বপ্নের কারিগর। আমরা স্বপ্ন বিক্রি করি, স্বপ্ন ফেরি করি। তুমি চিন্তা করো, এই যে আমরা আকাশ, এই যে ড্রোনটা দেখছি, ড্রোন উড়ছে দেখছি, কি তোমরা কি জানো প্রথম উড়ার স্বপ্ন কে দেখেছিল? প্রথম উড়ার স্বপ্ন দেখেছিল ৮৭৫ সালে মুসলিম বিজ্ঞানী আব্বাস ইবনে ফিরনাস। আব্বাস ইবনে ফিরনাস স্বপ্ন দেখার ১০০০ বছর পরে, প্রায় ১০০০ বছর বেশি পরে উড়ার স্বপ্ন দেখেছিল রাইটস ব্রাদার। সেই রাইটস ব্রাদারের প্রথম ফ্লাইং ছিল ১৭ ডিসেম্বর ১৯০৩ সালে। তার সেই উড়ার স্বপ্নই বিশ্বকে আজকে উড়াচ্ছে। আমাদের স্বপ্নের জগতে এমনভাবে উঠতে হবে যে তার কোনো শেষ থাকবে না। ওই আব্বাস ইবনে ফিরনাসের স্বপ্ন, রাইটস ব্রাদারের স্বপ্নই তোমাদের সামনে ড্রোন উড়ছে। ড্রোন উঠছে, আধুনিক সংস্করণ। এবং শুধু তাই না, তাদের সেই উড়ার স্বপ্ন আজকে পৃথিবী থেকে মঙ্গলে পৌঁছে গেছে, চন্দ্র অভিযানে যাচ্ছে। তোমরা জানো প্রযুক্তি এতই উন্নতি লাভ করেছে, যদিও প্রযুক্তি আমাদের হাতে নাই, আমেরিকার হাতে। তারা আজকে ইচ্ছা করলে আমাদের এই প্রোগ্রামে কি বক্তব্য হচ্ছে সেটাও তারা শুনতে পারে, রেকর্ড করতে পারে। বিজ্ঞান এত দূর এগিয়েছে। আমি আরেকটি স্বপ্নের কথা না বললেই নয়। আমি জাস্ট গত মাসে ইউকে সফর করেছি। ইউকে ইউনিভার্সিটি অফ গ্লাসগো আমাকে দেখালেন, এই রুমে বসেই রিচার্ড ট্রিভিথিক স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন, অর্থাৎ ট্রেন আবিষ্কার করেন। সেই রিচার্ড ট্রিভিথিকের স্বপ্নই আজকে বিশ্বব্যাপী রকেট ট্রেন বলি, বুলেট ট্রেন বলি, হাই স্পিড ট্রেন বলি, পৃথিবীকে বদলে দিয়েছে। সুতরাং আমাদেরকে পৃথিবীকে বদলে দেওয়ার স্বপ্ন দেখতে হবে। তা আমি এই পর্যায়ে একটি কথা প্রথমে বলবো, আমাদের ক্যারিয়ার টার্গেটের ১ নম্বর টার্গেট হবে মানুষের মতো মানুষ হওয়া। আমাদের অনেকে ক্যারিয়ার টার্গেট নেয়, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বিসিএস ক্যাডার হব, অন্য অন্য প্রফেশনে যাব।
দুঃখজনক হলে সত্যকে মানুষ হতে চায় না। আমাদের 1 নম্বর টার্গেট আমরা মানুষ হতে চাই, আমরা সৎ মানুষ হতে চাই। তোমরা কি মানুষ হতে চাও? শব্দ খুবই কম। তোমরা কি মানুষ হতে চাও? যদি মানুষ না হও তবে কি হবে? তোমার মাথায় কি 2টা শিং উঠবে? শিং কি উঠবে? তোমার চামড়া কি গন্ডারের হয়ে যাবে? গন্ডারের হবে না, কিন্তু তোমার দ্বারাই হবে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন, তোমার দ্বারাই হবে। বাংলাদেশ ক্রিকেটে চ্যাম্পিয়ন হোক বা না হোক, ফুটবলে রিসেন্ট ভারতকে পরাজিত করেছে, চ্যাম্পিয়ন হোক না না হোক। 5 বার চ্যাম্পিয়ন হয়েছে কিসে বলতো? করাপশনে চ্যাম্পিয়ন হয়েছে 5 বার। এই যারা 5 বার দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করতে পারে, তারা 5ই আগস্ট জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশকে ভালো কিছু উপহার দিতে পারে না। এজন্য বাংলাদেশের অর্থ পাচার হয় প্রতি বছর 1,80,000 কোটি টাকা। হিসাব করে দেখো, বাংলাদেশে অর্থ পাচার করে দুবাইয়ে বাড়ি করেছে 532টি, মালয়েশিয়াতে সেকেন্ড হোম করেছে 3,600। এটা দুর্নীতি দমন কমিশনের রিপোর্ট, আমার রিপোর্ট না। রাজনৈতিক নেতারা প্রতি বছর ঘুষ খায় 1,40,000 কোটি টাকা, এবং শেয়ার বাজার থেকে দরবেশ নামের লোকরা কোটি কোটি টাকা আত্মসাৎ করে। সুতরাং এই বাংলাদেশকে বাঁচাতে হলে আমরা এখানে যারা নবীন আছি, আগামী দিন আমাদেরকে হাতছানি দিচ্ছে, আমরা একটি সুন্দর দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দিব ইনশাআল্লাহ। এখন আসো, এই যে আমরা ক্যারিয়ার টার্গেট নিতে চাই, আমাদের ক্যারিয়ারতে 2টা পার্ট হবে। এখানে যারা মুসলিম শিক্ষার্থী আছে তাদের জন্য আমি বলছি কোরআনের একটা আয়াত, তোমরা প্রত্যেকদিন তেলাওয়াত করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা। এর মানে কি? হে আল্লাহ আমাদের দুনিয়ার কল্যাণ দাও, হে আল্লাহ আমাকে আখিরাতের কল্যাণ দাও। ক্যারিয়ারের 2টা টার্গেট। দুনিয়ার কল্যাণ মানে তোমার ক্যারিয়ার হবে দুনিয়াতে সর্বোচ্চ, আখিরাতের কল্যাণ মানে তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যেতে চাও। তোমরা কি এই 2 ধরনের ক্যারিয়ার করতে চাও? আর অন্য ধর্মের যারা আছো, তোমাদের ধর্ম দুনিয়াতেও সুন্দর করতে বলে, পরকালকে সুন্দর করতে বলে। আমি এখন ক্যারিয়ারের বড় বড় কয়েকটি টার্গেট নিয়ে সংক্ষেপে কথা বলবো। এখানে যারা আছো, তারা যারা এইচএসসি পর্যায়ে আছো, তাদের 3টা স্ট্রিমে আছো, সায়েন্স, আর্টস এবং কমার্স। 3টা স্ট্রিমেরই আলাদা আলাদা কিছু ক্যারিয়ার টার্গেট আছে। এর মধ্যে এখন যে জিজ্ঞেস করি, সবচাইতে পপুলার ক্যারিয়ার টার্গেট হচ্ছে সায়েন্সের যারা ডাক্তার হতে চায়। আচ্ছা, কারা কারা ডাক্তার হতে চাও? এটা হাত তুলো তো, লজ্জা পাওয়ার কিছু না, আল্লাহ কবুল করে নেবে। হাত তুলো, ডাক্তার হতে চাও। আচ্ছা, অনেকেই লজ্জায় তুলছো না হয়তো বা। ইঞ্জিনিয়ার হতে চাও কারা কারা? ইঞ্জিনিয়ার। আচ্ছা, এখন ধরো এই যে ডাক্তার ইঞ্জিনিয়ারের পাশাপাশি আরেকটি ক্যারিয়ার টার্গেট আছে। যারা এইচএসসি ফার্স্ট ইয়ারে তাদের বলি, সেকেন্ড ইয়ারে তাদের বলি, তোমরাই আগামী দিনে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান হবা, নৌবাহিনী প্রধান হবা, বিমান বাহিনী প্রধান হবা, সুন্দর একটি বাংলাদেশ গড়বা। সে তোমরাই পারো যদি তোমরা ISSB দিয়ে সেনাবাহিনীতে, নৌবাহিনীতে, বিমান বাহিনীতে প্রবেশ করো। তোমরা আগামী দিনে বাংলাদেশের এই 3টি বাহিনীকে নেতৃত্ব দিবা। যারা ছাত্রীরা আছো তাদের জন্য কিন্তু সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর লং কোর্সে যে একটি সুন্দর ক্যারিয়ার করার সুযোগ আছে, এই ক্যারিয়ার টার্গেট নিতে পারো। 2 নম্বর ক্যারিয়ার টার্গেট হচ্ছে আমাদের স্টুডেন্টদের ড্রিম জব হচ্ছে BCS এর চাকরি। যারা এইচএসসিতে আছো অথবা যারা অনার্সে আছো, তারা স্বপ্ন দেখো আগামী দিনে BCS এ কোয়ালিফাই করবা। আমি এটা এভাবে উদাহরণ দেই যে একটা সরকারকে যারা পরিচালনা করে তারা হচ্ছে BCS ক্যাডারের কয়েকটি পদের লোক। একটা হিউম্যান বডিতে যতগুলো পার্ট আছে, সবচাইতে গুরুত্বপূর্ণ পার্ট যেমন আছে, একটা সরকারেরও গুরুত্বপূর্ণ পার্ট আছে। সুতরাং গভর্নমেন্ট ইজ লাইক এ হিউম্যান বডি। আমরা যদি হিউম্যান বডির ব্রেন ধরি, সরকারের ব্রেন হচ্ছে BCS ক্যাডার দিয়ে যারা অ্যাডমিনে যায়। BCS ক্যাডার হয়ে যারা অ্যাডমিনে যায়, অ্যাডমিনে যাওয়ার পরে যারা ফিল্ড পর্যায়ে প্রশাসনে যারা যায়, আমরা তাদেরকে সহকারী সচিব বা সহকারী কমিশনার বলি। এবং যারা মন্ত্রণালয়ে যায় তাদের আমরা সহকারী সচিব বলি। এরাকে পরবর্তীতে এরাই বড় বড় আমলা হয়।
আমরা বলি আমলা সরকারের কামলা, যাই বলো না কেন এই আমলারাই দেশকে পরিচালনা করে। আরেকটি পদ আছে, সেটা খুবই আকর্ষণীয়, পুলিশ। বিসিএস পুলিশ দিয়ে যারা এসপি হয় তারাই পরবর্তীতে পুলিশের আইজিপি হয়। এই যে আমি অ্যাডমিন ক্যাডার এবং পুলিশ ক্যাডার বললাম, একটু সুবিধা বলি। সুবিধা বললে লাভ হলো আগ্রহ তৈরি হয়। সুবিধা হচ্ছে তুমি যদি একটা প্রমোশন পাও, অর্থাৎ অ্যাডমিনে অথবা পুলিশ ক্যাডারে একটা প্রমোশন পেলে দ্বিতীয় প্রমোশনে সরকারি বাড়ি এবং লাল বা নীল রঙের একটা পাজেরো গাড়ি। তোমরা রাস্তায় চলাচল করো তখন দেখতে পাও, যখন এই গাড়িগুলো চলাচল করে, যারা পুলিশের যারা কনস্টেবল বা সার্জন থাকে, ট্রাফিকের সার্জন থাকে, তারা কিন্তু তাদেরকে স্যালুট করে। অর্থাৎ এই স্যালুট পাওয়ার হকদার নট অনলি তারা না, এখানে যারা আছি আমরা সবাই। এই জন্য ক্যারিয়ারের টার্গেটে তোমরা দুটো জিনিস রাখতে পারো। আমি ক্যারিয়ারের টার্গেটে আর একটা কথা বলি, ফরেন ক্যাডার এইটা আমাদের দ্বারা উপেক্ষিত। আমি অনেক খোঁজ নিয়েছি বিদেশে, আমার আল্লাহ দিলে অনেকবার যাওয়ার সুযোগ হয়েছে। আমি অনেকগুলো এমবিসিতেও গেছি। আমি খোঁজ নিয়েছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজের অরিজিন কোনো ফরেন ক্যাডার আছে কি না। দুঃখজনক হলো সত্য, রাজশাহী অঞ্চলের খুঁজে পাইনি। যত ফরেন ক্যাডার খুঁজে পাওয়া যায় তার অধিকাংশ হচ্ছে ওই সাদেক কায়েমের বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এজন্য আমাদের অঞ্চলের লোকরা ক্যারিয়ার টার্গেটে ফরেনটা রাখতেই পারে না। আমি একটু সুবিধা বলি, ধরো তোমরা বিসিএসে ফরেন ক্যাডারে যোগদান করলা, তোমার 3 বছর পোস্টিং বাংলাদেশে আর 3 বছর পোস্টিং বিদেশে, কেতাবি নিয়ম। কিন্তু লোক কম থাকার কারণে তোমার পোস্টিং বিদেশেই থাকবে। অর্থাৎ তোমার বিদেশ ঘোরার ইচ্ছা আছে, তোমার প্রথম পোস্টিং সাপোজ ধরো ইউরোপের কোনো দেশে, প্রথম পোস্টিং হয়তো অত দূর দেবে না, হয়তো মালয়েশিয়া সিঙ্গাপুর দেবে। দ্বিতীয় পোস্টিংয়ে তুমি ইউরোপ চলে গেলা, তৃতীয় পোস্টিংয়ে আমেরিকা চলে গেলা। সুবিধা কি? সুবিধা হচ্ছে যে তোমার স্যালারি বাংলাদেশের বেতনে হবে না, তোমার স্যালারি হবে সেই দেশের জীবনযাপনের আলোকে। তুমি সেই দেশের জীবনযাপনের আলোকে যদি অবিবাহিত থাকাটা বিয়ে করতে পারবা, তোমার স্ত্রীর খরচ দেবে। তোমার সন্তান থাকে, সন্তানের খরচ দেবেই, তার সাথে স্কুলের ভর্তি খরচ দেবে, পড়ার খরচ দেবে, তার সাথে তোমার ট্রান্সপোর্টেশন খরচ দেবে। একটু সিনিয়র হয়ে গেলে আরও সুবিধা, তুমি একজন লোক নিয়ে যেতে পারবা তোমাকে সার্ভিস দেওয়ার জন্য। আর বাংলাদেশের যারা যায় তারা লোক বলতেই 1 নম্বরে বোঝে শালা এবং শালিকে, 2 নম্বরে বোঝে ভাই এবং বোনকে, 1 নম্বরে বোঝে শালা এবং শালিকে। ঠিক আছে, তাহলে একটা সেটেলমেন্ট, তারপরে তুমি দেশে ব্যাক করবা, আবার তুমি বিদেশে যাবা। অর্থাৎ আগামী দিনের বিশ্বটা তোমার হাতের তালুর মধ্যে চলে আসবে। এই ক্যাডারটার কথা বলতেই হয়। আরেকটি ক্যাডার না বললেই নয়, এই ক্যাডার নট অনলি একাডেমিক পোস্ট বাট অলসো পলিটিক্যাল পোস্ট, সেটা হল আইসিটি। তোমরা জানো যে আমাদের দেশে পলক নামে একজন আইসিটির লোক ছিল। একদা সে বলল ডাটা সেন্টার পুড়ে গেছে, তার কয়দিন পরে বলল এমনি বন্ধ হয়ে গেছে, বলেনি? এবং 5ই আগস্ট সম্পন্ন হওয়ার অন্যতম ক্রেডিট হচ্ছে এই চলন বিলের পলকের। এবং এই জন্যই বলছি যে আইসিটিটা বর্তমানে এত ডেভেলপ করছে, সমস্ত কর্পোরেট জবগুলো আইসিটির মধ্যে। তোমরা এই লাইনে যাও না কেন, দক্ষতা অর্জন করতে পারো। আরেকটি প্রফেশন না বললেই নয়, আমি বলি বিশ্ববিদ্যালয়ে টিচিং প্রফেশন। টিচিং প্রফেশন খুবই আকর্ষণীয় একটা প্রফেশন। কথাই বলে টিচিং ইজ দ্য ওয়ান প্রফেশন দ্যাট ক্রিয়েট অল আদার প্রফেশন। টিচিং এমন একটা প্রফেশন অন্য প্রফেশনকে সৃষ্টি করে। সুতরাং ক্যারিয়ার টার্গেটে যেই যাই নিক না কেন, তাদেরকে স্কুলে পড়তে হয়েছে শিক্ষকের আন্ডারে, কলেজে পড়তে হয়েছে শিক্ষকের আন্ডারে, বিশ্ববিদ্যালয়ে পড়তে হয়েছে শিক্ষকের আন্ডারে। সুতরাং সমস্ত ক্যারিয়ারকে সৃষ্টি করে টিচিং প্রফেশন। এখন টিচিং প্রফেশনের কয়েকটা ধাপ আছে, যেমন ইউনিভার্সিটি টিচিং। যারা এখনও এইচএসসিতে পড়ো, তারা আরও ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ইউনিভার্সিটির টিচিংয়ের সুযোগ পাবা। বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে 58টি, প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে 114টি, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আছে 3টি। এই আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের খোঁজ অনেকে জানেও না, কিন্তু আমাদের এখান থেকে ক্যারিয়ার করা সম্ভব। এবং বাংলাদেশের টিচিং প্রফেশনের আরেকটা সুযোগ হচ্ছে বিসিএস দিয়ে সরকারি শিক্ষক। তোমাদের এই রাজশাহী কলেজ পরিচালিত হয় বাংলাদেশের ড্রিম জব, সেই বিসিএসে উত্তীর্ণ হয়ে শিক্ষা
শিক্ষা ক্যাডারে সফলতা লাভ করে তারা শিক্ষকতা পেশায় আসে। টিচিং প্রফেশনের আর 2টি পয়েন্ট বলি, সেটা নন গভর্নমেন্ট কলেজ। আগে যেটা ইচ্ছামতো নিয়োগ হতো, কিন্তু পরবর্তীতে NTRC এর আন্ডারে নিয়োগ হয়। এবং আমরা একটা কথা বলি, বিগত ফ্যাসিবাদ সমস্ত কিছুকে ভক্ষণ করে ফেলেছিল, কিন্তু NTRC কে বুঝতে না পারার কারণে আমাদের অনেক ভাই ব্রাদার, অনেক সিস্টাররা কলেজে শিক্ষক হয়ে গেছে। তা ঠিক কিনা বলো? হয়ে গেছে। এটা একটা সুযোগ। আর একটা হচ্ছে গভর্নমেন্ট স্কুল বা মাদ্রাসা, এখানে BCS এর সেকেন্ড লেভেলে শেষ করতে হয়। ক্যারিয়ার অপরচুনিটির মধ্যে আরও কিছু আছে, রিসার্চ বেস ক্যারিয়ার আছে, আমি সেদিকে যাচ্ছি না। কর্পোরেট ওয়ার্ল্ডের ক্যারিয়ার আছে। যদি তোমরা কর্পোরেট ওয়ার্ল্ডের ক্যারিয়ার করতে চাও, তোমাদের সামনে আগামী দিনে সব কিছু হবে। কর্পোরেট ওয়ার্ল্ডের ক্যারিয়ারের মধ্যে আছে সেলস অ্যান্ড বিজনেস, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টিং, যেখানে ব্যাংকিং আছে, হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, ইনফরমেশন টেকনোলজি, IT বললাম, সময় থাকলে উদাহরণ দিতাম, অলরেডি স্লিপ পেয়ে গেছি, সাপোর্ট অ্যান্ড অপারেশন, এবং মিডিয়া হাউস, মিডিয়া কর্পোরেট হাউস অর্থাৎ প্রিন্টিং এবং ইলেকট্রনিক্স মিডিয়া। ক্যারিয়ারের আর একটা অন্যতম দিক হচ্ছে স্টাডি অ্যাব্রোড, বিদেশে পড়াশোনা। তোমরা বিদেশে MS বা MPhil PhD করতে পারবা, AI বেস পড়াশোনা করতে পারবা। তার সাথে সাথে তোমরা রিসার্চ পজিশন পেয়ে, একাডেমিক পজিশন পেয়ে বিদেশে সেটেল, বিদেশি পাসপোর্ট পেতে পারো, আবার বাংলাদেশে ঘুরে আসতে পারো। এই যে ক্যারিয়ার টার্গেটের কথা বললাম, তোমাদের টার্গেটগুলো আমার বলা কথা চাইতেও বড় হবে, আরও বিগ হবে। নতুন নতুন ক্ষেত্র তোমরা দেখবা, সেই ক্ষেত্রে তোমরা চলবা। আমি এখন চলে আসি লাস্ট পয়েন্ট, হোয়াট টু ডু, কি করতে হবে। 1 নম্বর কথাই হচ্ছে, যেটা শুনতে সবচেয়ে খারাপ লাগে যে স্যাররা কেন বলে, সেটা হলো রিড অ্যান্ড রাইট। পড়তে হবে, লিখতে হবে, লেখাপড়া করতে হবে। কোরআনের ওহী হচ্ছে ইকরা, পড়ো। আল্লামা বিল কালাম, কলম দ্বারা শিক্ষা দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে না, তারা এক হতে পারে না, তাদের ক্যারিয়ার সেম হতে পারে না। এটা কোরআনের ভাষ্য। সুতরাং রিড এবং রাইটে যেগুলো তোমরা করবা, 1 নম্বর, ইউ শুড লাভ ইউর সাবজেক্ট। যে সাবজেক্টে পড়ো, তোমার সাবজেক্টকে ভালোবাসবা। 2 নম্বর হচ্ছে জব স্টাডি। এখন থেকেই যারা অনার্সে পড়ো, জব স্টাডি করার বেসিক বইগুলো তোমার টেবিলে শোভা পাবে। আমি বলি, একজন মুসলিম ছাত্রের টেবিলে ক্লাসের বই, জব স্টাডি, কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য শোভা পেলেই তাকে আইডিয়াল টেবিল বলে। এরপরে তুমি গ্রুপ স্টাডি করবা, দেখবা গোল গোল হয়ে যে ছায়াগুলো আছে, দেখবা অনেকেই বসে থাকে। তো রাজশাহী কলেজগুলোতে সমস্যা হলো যে গ্রুপ স্টাডি চাইতে অন্য কিছুতে বেশি মনোযোগ থাকে। নদীর ধারটা একটু বিপজ্জনক, সেখানে একটু অন্য কাজে চলে যায়। ওগুলোতে ডাইভার্ট না হয়ে যদি গ্রুপ স্টাডি করো, আগামী দিনের ক্যারিয়ার তোমাদের। আমি আর একটা কথা বলি, নিউজ পেপার পড়তে হবে, ইংরেজি নিউজ পেপার। 1 সপ্তাহে একটা, 1 মাসে একটা। প্রথমে পড়তে দেখবা অনেক ইংলিশ বোঝো না, বিশ্বাস করো 3 মাস পরও সমস্ত ইংলিশ তুমি বুঝতে পারবা। আমি বলি নিউজ পেপার পড়তে। সর্বশেষ বলি নোট নিতে হবে, ছোট ছোট কাগজে নোট নেবা, যেটা পড়বা। ক্যারিয়ার টার্গেটের 2 নম্বর বিষয় হচ্ছে হোয়াট টু ডু এর বিইং অর্গানাইজ। তুমি সংগঠিত হবা, তোমার সব কিছু প্ল্যান থাকবে। এই সপ্তাহে এই পড়বা, এই মাসে এই পড়বা, তোমার প্ল্যান থাকবে, বিইং অর্গানাইজ। এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আমরা প্রবাদে বলি, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, বলি না? কি বলি? টাইম অ্যান্ড টাইড। বলো দেখি, টাইম অ্যান্ড টাইড, ওয়েট ফর নান। এদিকে শব্দ আছে, এদিকে শব্দ নাই। টাইম অ্যান্ড টাইড আমরা বলি, কিন্তু আমরা ফলো করি না। আমরা সব কিছু রেখে দেই ফর টুমোরো, ফর টুমোরো, ফর টুমোরো। আর পরীক্ষার আগের রাতে মনে হয় কেন পড়িনি, সবচাইতে পুরা হচ্ছে আমি। এই জন্য পড়তে হবে। আমি একটা কথা বলি যে ইউ শুড সিট অ্যাট দ্য স্টাডি। তুমি অবশ্যই স্টাডিতে বসবা, অ্যাট ইউর টেবিল এভরিডে। প্রত্যেক দিন তুমি টেবিলে বসবা। বিশ্বাস করি ছাত্রীরা বসে, কিন্তু ছাত্ররা বসে আমি তেমন বিশ্বাস করি না। এজন্য সকলকে টেবিলে বসতে হবে প্রত্যেক দিন। কয় ঘন্টা বসবা, টাইম ম্যানেজমেন্টের সময় নাই, এই জন্য বলছি না। আমি বলতে, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। সময় নষ্ট করবা না, খালি ব্যাখ্যা দিব না। ইন্টারনেট দেখবা, অপব্যবহার করবা না। ফেসবুক দেখবা, বেশি দেখবা না। আদার্স সোশ্যাল মিডিয়াতে থাকবা, সব সময় থাকবা না। আর সবচাইতে বড় যে পয়েন্টটা, জিএফ বিএফ থাকবে না, জিএফ বিএফ থাকবে না।
তোমরা বলতেই পারো পত্রিকায় দেখি অমোক দম্পতি সফলতা লাভ করেছে। আরে বাবা, তারা বিয়ের পরে সফলতা লাভ করেছে, আগে করেনি। আগে করলে ধ্বংস, পরে করলে কি হবে পরে বলে দিবে। ওকে, এজন্য এগুলো করবো না। এখন আসো, আমাদের কি করতে হবে? হার্ড ওয়ার্ক। সময় আমার আর 1 মিনিট আছে। হার্ড ওয়ার্ক, পরিশ্রম করতে হবে। হার্ড ওয়ার্ক ইজ দ্য কি অফ সাকসেস। সফলতার চাবিকাঠি আমরা জানি। যারা উন্নতি লাভ করেছে, প্রখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন বলেছেন, সাফল্যের মাত্র 2 ভাগ প্রতিভা আর বাকি 98 ভাগ হচ্ছে পরিশ্রম। তার প্রমাণ হলো চীন এবং জাপান। আমার 5 নম্বর হট টু ডু এর পয়েন্ট হচ্ছে পারসিভারেন্স। এই যে বড় বড় স্বপ্ন দেখলাম, স্বপ্নের সাথে লেগে থাকতে হবে। স্বপ্ন দেখে ভুলা যাবে না। স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেবে না, তোমাকে ঘুমাতে দেবে না, স্বপ্নের পিছনে লেগে থাকতে হবে। আমি একটা উদাহরণ শুধু দেই। এই যে লাইটের দিকে তাকাও, লাইটকে আবিষ্কার করেছে বলো দেখি? টমাস আলভা এডিসন। কে আবিষ্কার করে? টমাস আলভা এডিসন। তোমরা কি জানো এই টমাস আলভা এডিসন কতবার ফেল করেছিল আবিষ্কার করতে? যে মাত্র তার রেকর্ড থেকে পাওয়া যায় মাত্র 2774 বার টমাস আলভা এডিসন লাইট আবিষ্কার করতে যে ফেল করেছিল। সফল হয়েছিল কতবারে? 2775তম বারে। সুতরাং একবার না পারিলে দেখো শতবার। আমাদের ছোটবেলার প্রবাদ, আমরা বাক্য চেঞ্জ করে দিয়েছি, একবার না পারিলে করিব না আর, তাই না? আমি বিশ্বাস করি তোমরা তা করবো না। তোমাদের স্লোগান কি হবে? একবার না পারিলে, বলো দেখি, একবার না পারিলে, একবার না পারিলে। আমি আমার বক্তব্য একদম শেষের দিকে চলে আসছি। আরও পয়েন্ট ছিল, সেটা হচ্ছে এখন আমাদের গাইডলাইন কারা দেবে? আমাদের তোমাদের গাইডলাইন দেওয়ার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিশাল অভিজ্ঞ প্যানেল রয়েছে। তারই অংশ হিসাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার পরেও এখানে ক্যারিয়ার গাইডলাইন আলোচনায় আসছি। আমরা সহ রাজশাহী কলেজে যারা স্বনামধন্য শিক্ষক আছে, তোমাদের ক্যারিয়ার গাইডলাইন দেওয়ার জন্য রেডি আছে। তোমাদের সাপোর্ট দেওয়ার জন্য তোমাদের প্রতিষ্ঠান আছে, সরকারি প্রতিষ্ঠান আছে, ইসলামী ছাত্র শিবির আছে। তোমাদের স্কলারশিপ লাগলে বিভিন্ন প্রতিষ্ঠান আছে এবং তোমাদের স্কলারশিপের সন্ধান দেবে ইসলামী ছাত্র শিবির। এজন্য আমি সর্বশেষ বলবো, সাকসেস ইজ নট ইজি বাট পেইনফুল। সফলতা সহজ না, এটা ব্যথায়। আর প্রকৃত সফল কারা? প্রকৃত সফল তারাই, আল্লাহ কোরআনে বলছেন কদ আফলাহাল মুমিনুন, যারা মোমেন তারাই সফল। সুতরাং আমরা বড় ডাক্তার হলাম, ইঞ্জিনিয়ার হলাম, বড় বিসিএস ক্যাডার হলাম, কিন্তু মোমেন হতে পারলাম না, মুসলমান হতে পারলাম না, আমরা সফলতা পাবো না। আমাদের মৃত্যুর পরে জীবন আছে, ইহজীবন এবং পরজীবনের সফলতায় মূল সফলতা। এজন্য ক্যারিয়ার গাইডলাইনে সর্বশেষে বলতে চাই, আমরা এমন একটি ক্যারিয়ার করতে চাই আল্লাহ যেন কবুল করে নেয়। আমাদের নিজের মুখ উজ্জ্বল হবে, পরিবারের মুখ উজ্জ্বল হবে, সমাজের মুখ উজ্জ্বল হবে, দেশের মুখ উজ্জ্বল হবে এবং আগামী দিন আমার বাংলাদেশ আমরাই গর্ব ইনশাআল্লাহ। আমার বাংলাদেশকে আমরা ভালোবাসি। বিশ্বের দরবারে দুর্নীতিতে চ্যাম্পিয়ন নয়, সেরা দেশ হিসাবে আমরাই গড়ে তুলব, এই নিয়ত করে এবং আশা রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।